হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউনি লেকচার্স টু অল অফ ইউ। আজকে আমরা ড্যালান থমাসের যে ফার্ন হিলের বাকি অংশটুকু সেটা দেখব। সেখানে আমরা দেখব থিম নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমি আমার পূর্বের ভিডিওতে ফার্ন হিলের যে সামারি সেটা নিয়ে আলোচনা করেছি, তার ব্যাকগ্রাউন্ড বা প্রত্যেকটা স্ট্যান্ডার্ড যে অ্যানালাইসিস সেটা কিন্তু আমি অলরেডি করে দিয়েছি। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, তোমরা অবশ্যই পূর্বের ভিডিও দেখে দেন এই ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের খুবই উপকার হবে। তবে আমরা চাইল্ডহুড নিয়ে কবিতার প্রথম তিনটি স্তবক নিবেদিত হয়েছে যখন শিশুরা আনন্দ অনুভব করে এবং তারা কেয়ার ফ্রি, যাদের কোনো কিছুর প্রতি কোনো যায় আসে না, যখন তারা অল্প বয়স্ক থাকে এবং বিশ্বের কোনো কিছুর প্রতি তাদের কোনো মোহ কাজ করে না। তারা বিশ্বাস করেন যে বিশ্বের সকল কাজ থেকে তারা আনটাচড অবস্থায় থাকে, তাদের কোনো কিছুতে যায় আসে না আর কি। থমাস ফার্ন হিলে তার খালার খামার তার দিনগুলো আঁকেন। এটি ছিল তার সবচেয়ে আকর্ষণীয় বা স্মরণীয় স্মৃতির মধ্যে একটি। আমাদের যেমন অনেক সময় থাকে না যে আমরা একটা কোনো মাঠে খেলছি আমাদের ছোটবেলা, বা আমরা কেউ কেউ গ্রামে বড় হয়েছি, আমাদের এক একজনের এক একভাবে শেষা থাকে। সেভাবে কিন্তু কবি শৈশবটা কোথায় ছিল? তার খালার খামার যে ফার্ন হিল সেখানে ছিল। শৈশব এমন একটি সময় যখন তরুণরা ক্ষমতায়িত, অমর এবং এই ধরনের মহান জিনিসগুলোর জন্য নিজেদের ক্ষমতাশীল বোধ করে। তখন কি তারা একাই নিজেদেরকে 100 ভাবে। কবিতাটি পরামর্শ দেয় যে শৈশব হলো জীবনের সেরা সময়, কারণ মৃত্যু এবং দুর্নীতির জ্ঞান কখনো তাদের অস্তিত্বে প্রবেশ করে না। আমরা যখন ছোট ছিলাম তখন কি আমাদের এত টেনশন ছিল, কিন্তু আমরা যত বড় হচ্ছি কি আমাদের আস্তে আস্তে কি বিভিন্ন ধরনের সমস্যা, টেনশন আস্তে আস্তে আমাদের মাথায় কি ভর করছে। অর্থাৎ তিনি শিশু বয়সের সকল প্রকার চিন্তা থেকে মুক্তি ছিলেন এবং বড় হওয়ার সাথে সাথে তিনি মৃত্যুর দিকে যেমন এগিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি সকল আনন্দ যেটা তিনি শৈশবে ভোগ করেছেন এখন আর সেই আনন্দ তার জীবনে নেই। এখানে থিম হিসেবে আমরা যেমন শৈশবকাল দেখি, এছাড়াও দেখি সময় নিয়েও বলা হয়েছে, অর্থাৎ টাইম। এখানে যে তোমরা তিনটা প্যারাতে যে লেখাগুলো দেখছো এগুলো অবশ্যই আমি নেট থেকেই নিয়েছি। প্রথম তিনটি স্তবকে সময়কে ব্যক্ত করা হয়েছে একটি উপকারী তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে। কবিতার শেষ তিনটি স্তবক পাঠককে কবিতার শুরুতে দেখানো শৈশবকালের চেয়ে আরো বেশি মননশীল দৃষ্টিভঙ্গি দেয়। এই দৃষ্টিকোণটি শৈশবের শেষ এবং জীবনের বাস্তবতার দিকে আন্দোলনকে চিত্রিত করে। প্রথম তিনটি স্তবকের বিপরীতে শেষ তিনটি স্তবক সময়কে একটি নিষ্ঠুর প্রভু হিসেবে চিত্রিত করে, যা শিশুকে স্বর্গ থেকে বের করে দেয়। অর্থাৎ তার সেই গোল্ডেন সময় এখন আর নেই, তার সেই স্বর্গীয় সময় এখন আর নেই। সে বের হয়ে গিয়েছে এসব থেকে, এখন সে মৃত্যুর কাছে চলে এসেছে, তার সময় শেষের দিকে। শিশুকে তিনি যখন মুক্ত বোধ করতেন বা সে যখন ফ্রি ছিল, একদম নিজের পাখির মতো ডানা মেলে যে যখন চলতে পারতো বা চলতে পারতো, তার পরিবর্তিতে এখন বক্তা শৃঙ্খলিত এবং দায়িত্বের দ্বারা ভারাক্রান্ত বোধ করেন। আচ্ছা, আমাদের ছোটবেলায় কি কোনো দায়িত্ব থাকে? কিন্তু আমরা যখন বড় হই তখন কিন্তু আমাদের অনেক ধরনের দায়িত্ব আস্তে আস্তে ঘাড়ে এসে পড়ে। সেটা কিন্তু বলতে চাইতে, তাহলে দেখো এটা কিন্তু কানেক্ট অলরেডি চলে আসে। আমরা চাইল্ডহুড নিয়েও যদি বলতে যাই সেটা আমরা টাইম নিয়ে কানেক্ট করতে পারবো। আমরা যদি শৈশব নিয়ে বলি তাহলে সেখান থেকে যদি আমরা টাইম কিন্তু আমাদের যদি কোশ্চেন আসে তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে কিভাবে আমরা ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে আমাদের সময়ের যে একটা ডিফারেন্স তৈরি হয় সেটা কিন্তু আমরা কানেক্ট করে বলতে পারবো। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা আসি নেচার, যেটা হচ্ছে মেইন একটা থিম এই কবিতার মধ্যে। এইটাও কিন্তু আমরা রিলেট করেই বলতে পারো। তোমরা যদি পুরোটা ঠিকভাবে একটু মনোযোগ দিয়ে শুনো তাহলে তোমরা যেটা নিয়ে তোমাদের কোশ্চেন করুক তোমরা অ্যান্সারটা করতে পারবে। এখন আসি নেচার। বক্তার শৈশবের আনন্দ তার বাইরের খেলার অভিজ্ঞতার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। কবিতাটি পরামর্শ দেয় শৈশবের সুখ, প্রকৃতির বিশ্বের সাথে সংযোগের একটি দৃঢ় অনুভূতি অনুভব করা থেকে আসে। তরুণ এবং নিষ্পাপ হওয়া মানে প্রকৃতির সাথে এক হওয়া। কবিতাটি আরো পরামর্শ দেয় যে প্রাকৃতিক দৃশ্য নিজেই ওন্ডার, পিচ অ্যান্ড হারমোনি। অর্থাৎ কি বুঝিয়েছে? যে এটি কি বিস্ময়, শান্তি এবং
সম্প্রতিতে ভরা একটি জায়গা হিসেবে উপস্থাপন করা হয়েছে। কবিতা জুড়ে বক্তা জোর দিয়েছেন যে তিনি শৈশবে প্রকৃতির কতটা কাছে অনুভব করেছিলেন। স্পিকার বলেছেন, আই ওয়াজ গ্রিন অ্যান্ড কেয়ারফ্রি, অর্থাৎ আমি সবুজ এবং চিন্তামুক্ত ছিলাম। এখানে সবুজ শব্দটি তরুণ এবং অভিজ্ঞতাহীন হওয়াকে বোঝায়, তবে গ্রিন শব্দটি একটি মেটাফর বা রূপক। কাউকে সবুজ অঙ্কুর বা ছোট কোনো বীজের সাথে তুলনা করা, অর্থাৎ শৈশবে বক্তাটি একটি অল্প বয়স্ক উদ্ভিদের মতো ছিল, যার পৃথিবীতে কারো উপর কোনো দায়ভার নেই, যে কিনা একদম কেয়ারফ্রি, কেননা সে বেঁচে থাকার জন্য খুবই উত্তেজিত ছিল সে সময়। বক্তা পুরো কবিতা জুড়ে সবুজ শব্দটিকে বারবার ফিরে আসে এবং তিনি পরামর্শ দেন যে শিশুরা পাতা বা সদ্য অঙ্কুরিত গাছের মতো প্রকৃতিরই একটি অংশ। এটি স্পষ্ট যে বক্তা শৈশবকে প্রকৃতির মধ্য দিয়ে আনন্দময় সময় হিসেবে স্মরণ করেন। স্পিকার আশপাশের বাতাসকে সুন্দর এবং জলময় বলেও বা ওয়াটারি বলেও কি ডেকে থাকে। তরুণ বক্তা যখন প্রকৃতির চিত্রটি অন্বেষণ করেছিলেন, সেই প্রকৃতির চিত্রের সমস্ত উপাদানগুলিকে তার খেলার সাথীদের মতো মনে করেছিলেন। তারপরে হচ্ছে তার আশেপাশে যা কিছু আসে সেটাই তার কি সাথী, যেমন সূর্য, ঘর, ধোঁয়া, বায়ু, জলও আনন্দ করবে, গান করবে, সবকিছু তাকে খেলার সাথে। অর্থাৎ তার শৈশব ছিল প্রকৃতির খুব কাছে, যেখানে সে প্রকৃতির সাথে মিশে থাকতো, ছিল না কোনো ভয়। এই বর্ণনাগুলি প্রকৃতি এবং কবির শৈশবের মধ্যে সংযোগ প্রকাশ করে। এখানে কবিতাটি ইনোসেন্ট হওয়া থেকে প্রকৃতির সাথে অভিজ্ঞতার দিকে, বা আমরা যে এক্সপিরিয়েন্স হয়, যেমন ছোটবেলায় কি আমাদের কোনো অভিজ্ঞতা থাকে, বড় হওয়ার সাথে সাথে কি আমরা অনেক অভিজ্ঞতার সম্মুখীন হই, সেটাই বলেছে। ইনোসেন্ট থেকে যে এক্সপিরিয়েন্স হওয়ার যে একটা সে যাত্রা, মানসিক যাত্রা, সে সম্পর্কে তিনি এখানে বলেছেন। এর স্পষ্ট যে স্পিকার শৈশবকে প্রকৃতির মাধ্যমে আনন্দের সময় হিসেবে স্মরণ করে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে মেমোরিটাও আমরা বুঝতে পাই, সে পূর্বের কোনো কিছু মেমোরি করছে এবং যৌবনে এই ধরনের অনুভূতির সাথে বেমানান। এখন তার সেই অনুভূতি কিন্তু আর আসে না, কেননা বক্তার শৈশবের আনন্দময় খামার আর যৌবন অবস্থায় সেই খামার নিশ্চয়ই তার ভূমি থেকে চিরতরে পালিয়ে গেছে। প্রাপ্তবয়স্করা আর শান্তি এবং সম্প্রতির অনুভূতি উপলব্ধি করতে সক্ষম হয় না, যা প্রকৃতির সাথে এক হওয়ার ফলে আসে, আর এটি শুধুমাত্রই শৈশবেই পাওয়া সম্ভব ছিল। হোপ ইউ হ্যাভ ক্লিয়ার দ্য কনসেপ্ট। তোমরা যদি পুরোপুরি কনসেপ্ট ভালোভাবে বুঝে থাকো, তাহলে যেখান থেকে কোশ্চেন করুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। If you still have any questions, you can comment. Thank you.